নমস্কার, আমি রুমকি বর্মন। WBSLST ইতিহাস 19 এবং 11-12 যে অধ্যায় ভিত্তিক MCQ শুরু করা হয়েছে, আজ তার 2 নম্বর ভিডিও। আজকের টপিক হয়ে যাবে আর্য জাতি, বৈদিক আর্য। এখান থেকে কিছু MCQ তোমরা দেখতে পারবে, ঠিক আছে? তো আর্য শব্দটি বহু অর্থে ব্যবহার করা হয়ে থাকে। খাঁটি সংস্কৃত অর্থ ধরলে আর্য শব্দের অর্থ হলো সৎ বংশজাত ব্যক্তি। আবার ইউরোপীয় পণ্ডিত ম্যাক্স মুলার, স্যার উইলিয়াম জোন্স প্রভৃতির মতে আর্য হলো ভাষার নাম। আর্য শব্দটি কোনো জাতিবাচক নয়। প্রকৃত অর্থে আর্য কোনো জাতির নাম নয়, কিন্তু ইউরোপীয় ভাষাগোষ্ঠীর নাম। কিন্তু ভারতবর্ষে বহুকাল আর্য কথাটি জাতিবাচক অর্থে ব্যবহার করা হয়েছে। প্রাচীন পার্সিকরাও আর্য কথাটি জাতিবাচক অর্থে ব্যবহার করত। ওকে, আর্য সভ্যতা সম্পর্কে পড়তে গিয়ে আর্য সমস্যা নামে একটা বিষয় চলে আসে, ঠিক আছে? তো মূলত দুটি বিষয় আর্য সমস্যার সৃষ্টি করেছে। এক, আর্য শব্দ বিষয়ক, অর্থাৎ আর্য এই শব্দটি কোনো জাতি অর্থে ব্যবহৃত হওয়া যুক্তিযুক্ত কিনা, এবং দুই, আর্যদের আদি বাসস্থান সংক্রান্ত যে আর্য জাতির সম্পর্কে আমরা সচরাচর গর্ববোধ করে থাকি, সেই আর্যদের বাসভূমি কি ভারত না ভারতের বাইরে, কোন অংশ থেকে তারা এখানে এসেছিল, সেই নিয়ে কিছু তর্ক বিতর্ক রয়েছে। তো কিছু অর্থে ব্যবহার করা হয় আর্য আক্ষরিক অর্থ। আর্য কথাটির আক্ষরিক অর্থ হলো সৎ বংশজাত ব্যক্তি। ওকে, তো দেখো, আর্যদের আদি বাসভূমি প্রভৃতি নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে, কোনো সমাধান হয়নি, ঠিক আছে? তো আমরা কোন কোন প্রচারক, কোন ঐতিহাসিক কোন স্থানকে তাদের আদি বাসভূমি বলে তারা মতবাদ দিয়েছেন আমরা জেনে নেব, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেন আজকের হয়ে যাবে, দেখো 24 নাম্বার অর্থাৎ 24টি কোশ্চেন্স আমি হরপ্পা সভ্যতা থেকে করিয়েছি আগের ভিডিওতে। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর তারপরে এই ভিডিওটা দেখবে। এখানে 25 নম্বর থেকে শুরু হচ্ছে। দক্ষিণ পূর্ব ইউরোপে অস্ট্রিয়া, হাঙ্গেরি, বোহেমিয়া অঞ্চলে আর্যদের আদি বাসস্থান ছিল। এই মতবাদের প্রবক্তা কে? 1. অধ্যাপক গাইলস, 2. B.G. তিলক, 3. A.C. দাস, 4. মেরিজা গিম্বুটাস। তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন 1। অধ্যাপক গাইলস, তিনি এই মত দিয়েছেন যে দক্ষিণ পূর্ব ইউরোপে অস্ট্রিয়া, হাঙ্গেরি, বোহেমিয়া অঞ্চলে আর্যদের আদি বাসস্থান ছিল, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, মধ্য এশিয়া ছিল আর্যদের আদি বাসস্থান। কে এই মতবাদের প্রবক্তা? 1. ম্যাক্স মুলার, 2. A.C. দাস, 3. অধ্যাপক পিন্ডিকা, 4. উপরোক্ত সকলেই। তো মধ্য এশিয়া ছিল আর্যদের আদি বাসস্থান, এই মতবাদের প্রবক্তা ম্যাক্স মুলার, ঠিক আছে? অপশন 1 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, নোট, কোন প্রচারক কোন মতবাদ দিয়েছেন, অর্থাৎ আর্যরা কোথা থেকে আসতে পারে, তারা বিভিন্ন গবেষণা পত্র লিখেছেন বিভিন্নভাবে। তো দেখো, আর্কটিক অঞ্চল, এই মতবাদ দিয়েছেন B.G. তিলক, ঠিক আছে? লোকমান্য তিলক, তার মতেই আর্যদের যা আদি বাসস্থান ছিল সেটা ছিল আর্কটিক অঞ্চল। আর্কটিক অঞ্চল থেকে তারা ভারতে আসে। জার্মানি মতবাদ দিয়েছেন অধ্যাপক পেন্ডিকা, তার মতে আর্যরা জার্মানি থেকে এদেশে এসেছিল। আর ব্র্যান্ডেনস্টাইন মতবাদটি হলো ইউরাল পর্বতের দক্ষিণের কিরগিজের স্টেপ বা তৃণভূমি অঞ্চলে আর্যরা আদিতে বাস করত। এই মতবাদের প্রবক্তা ব্র্যান্ডেনস্টাইন। নেক্সট,
আর্যদের বাসস্থান ছিল ইউরোপ বা ইউরোপ থেকে তারা ভারতে আসে। এই মতবাদের প্রবক্তা উইলিয়াম জোন্স, রাইট। নেক্সট, ব্যাকটেরিয়া, এই মতবাদের প্রবক্তা জে.সি. রড। আর টিবেট রিজিয়ন, এই মতবাদের প্রবক্তা দয়ানন্দ সরস্বতী। আর একটা সপ্তসিন্ধু অঞ্চল, আর্যদের আদি বাসস্থান ছিল সপ্তসিন্ধু অঞ্চল, এই মতবাদটি দিয়েছেন এ.সি. দাস। ওকে, নেক্সট প্রশ্ন। যেহেতু এটা বৈদিক যুগ থেকে আমরা পড়ছি, তো তারপরেই ঋগ্বেদ থেকে প্রশ্ন, ঠিক আছে। দেখো এখানে ঋগ্বেদের প্রধান উপনিষদ হলো কি? ঋগ্বেদের প্রধান উপনিষদের নাম কি? ওয়ানে রয়েছে ঐতরেয়, বিতে রয়েছে চান্দোগ্য, সিতে রয়েছে কেন, ডিতে রয়েছে কৌথুম। তো দেখো ঋগ্বেদের প্রধান উপনিষদটি হয়ে যাবে অপশন এ, ঐতরেয়, ঠিক আছে। নেক্সট, কঠ, তৈত্তিরীয়, মৈত্রায়ণী, হিরণ্যকেশী এবং কঠোক কোন বেদের শাখা? কঠ, তৈত্তিরীয়, মৈত্রায়ণী, হিরণ্যকেশী এবং কঠোক কোন বেদের শাখা? যজুর্বেদ, কৃষ্ণ, যজুর্বেদ শুক্ল, ঐতরেয় আরণ্যক নাকি কৌশিতকী আরণ্যক? এখানে সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে কৃষ্ণ যজুর্বেদ, অর্থাৎ কৃষ্ণ যজুর্বেদের শাখা হয়ে যাবে কথ, তৈত্তিরীয়, মৈত্রায়ণী, হিরণ্যকেশী অর্থাৎ কপিস্থল হিসেবেও আসতে পারে, ঠিক আছে, এবং কঠোক, এই চারটি মনে রাখবে। নেক্সট, কৌথুম, জৈমিনীয় এবং রানায়ণীয় কোন বেদের শাখা? কৌথুম, জৈমিনীয় এবং রানায়ণীয় কোন বেদের শাখা? ওয়ানে রয়েছে সামবেদ, টুতে রয়েছে যজুর্বেদ, থ্রিতে রয়েছে অথর্ববেদ, ফোরে রয়েছে কোনোটাই নয়। তো এখানে সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে সামবেদ। কৌথুম, রানায়ণীয়, জৈমিনীয় হবে সামবেদের শাখা, ঠিক আছে। আর সামবেদ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখো। সামবেদ হয়ে যাবে, সামবেদ যে গান, অর্থাৎ গানের যে উৎপত্তি সেটি, ঠিক আছে। দাঁড়াও বলে দিচ্ছি, 1 সেকেন্ড। সামবেদের স্তোত্রগুলি যজ্ঞের সময় সুর করে গাওয়া গানের মতো গাওয়া হয়, এজন্য এর নাম সামবেদ, ঠিক আছে। আর তোমরা তো জানো বেদ শব্দটি বিদ অর্থাৎ জ্ঞান শব্দ থেকে হয়েছে। আর্যদের প্রাচীনতম সাহিত্য হলো বেদ। বেদ সংস্কৃত ভাষায় রচিত হয়, তবে ঋগ্বেদের যুগে সংস্কৃত উচ্চ শ্রেণীর ভাষায় পরিণত হয়, ঠিক আছে। ঈশ্বরের কাছে শুনে এবং বংশ পরম্পরার কাছে শুনে মুখস্থ করে বেদের বাণীগুলি বলা হয় বলে এর নাম হয় শ্রুতি। এ যুগে বেদ লিখিত আকারে ছিল না, বংশ পরম্পরায় মুখস্থ করে বেদকে স্মরণে রাখা হতো, এজন্য এর নাম স্মৃতি, রাইট। বেদের সংখ্যা 4। বেদ ও বেদাঙ্গ নিয়ে বৈদিক সাহিত্য সৃষ্টি হয়। 4 বেদ হল ঋক, সাম, যজু ও অথর্ব। 4 বেদের মধ্যে ঋগ্বেদ হল সর্বপ্রাচীন, ঠিক আছে। তোমরা তো জানো যে ঋগ্বেদের রচনাকাল 1500 থেকে 1000 খ্রিস্টপূর্ব, ঠিক আছে। ঋগ বৈদিক যুগ 1500 খ্রিস্টপূর্ব থেকে 1000 খ্রিস্টপূর্ব, আর পরবর্তী বৈদিক যুগ 1000 খ্রিস্টপূর্ব থেকে 600 খ্রিস্টপূর্ব। তোমাকে ঋগ বৈদিক যুগ অর্থাৎ 1500 খ্রিস্টপূর্ব থেকে 1000 খ্রিস্টপূর্ব এই সময়ের আর্যদের অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, ধর্মীয় জীবন, তারপর তাদের যে সমাজ পরিকাঠামো কেমন ছিল এটাও পড়তে হবে তোমাকে। আর এদিকে পরবর্তী বৈদিক যুগের আর্যদের সামাজিক জীবন,
তারপরে ধর্মীয় জীবন, অর্থনীতি, তারপর রাষ্ট্র কেমন ছিল, রাজার স্থান কেমন ছিল, দেবদেবীর স্থান, ধর্ম, এগুলো পড়তে হবে। ঠিক আছে, তো দুটোই আলাদা আলাদা হবে, তোমরা এটি দেখবে। গুরুত্বপূর্ণ নোট, ভিডিওটি কেউ স্কিপ করো না, আমি এখানে একদম টু দ্য পয়েন্ট অথেন্টিক নিউজ দিয়েছি। ঠিক আছে, যেটি তোমাদের কাজে লাগবে। সেলফ স্টাডি করছো, সাথে আমার চ্যানেলটিও ফলো করো, যেগুলো একদম টু দ্য পয়েন্ট এগুলো আমি এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের ব্রেনে একদম সেভ হয়ে যায়, মাথায় সেভ হয়ে যায়, পরে যখন পরীক্ষায় আসবে বা এমনিতেও তোমাদের প্রচুরভাবে কাজে লাগবে। ঠিক আছে, আর ইতিহাস বিষয়টি এমন যে কোনো কম্পিটিশনের এক্সামে যাবে, ফিলোসফি যারা পড়ে আর কি, ফিলোসফি, বেঙ্গলি, এসব থেকে কিন্তু কোশ্চেন্স আসে না বলতেই চলে। এদিকে ইতিহাস থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, যেমন কম্পিটিশনের এক্সাম দেবে ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, তারপর জিওগ্রাফি, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। ইকোনমিক্স, অর্থনীতি, আর এদিকে সংবিধান থেকেও কিন্তু প্রশ্ন আসে, যেটা পলিটিক্যাল সায়েন্সে পড়ে আর কি। ঠিক আছে, তো ইতিহাস থেকে কিন্তু বেশি প্রশ্ন থাকে, তো একবার পড়ো আর তোমাদের একদম জীবনভর মনে থাকবে। ঠিক আছে, একদম টু দ্য পয়েন্টে ছোটো ইনফরমেশনসগুলো পরীক্ষাতে তো যেগুলো সোজা টপিক সেখান থেকে এমন করে কোশ্চেন্স আসে, আর মনে হয় যে এ অপশন হবে নাকি বি অপশন হবে, অপশনের মধ্যে গুলিয়ে যায়। আর কেউ তো এমন বলে যে 4টে অপশনই সেম লাগে, মানে সেমই লাগছে দেখতে, কোনো ডিফারেন্ট করা যাচ্ছে না। তো যখন এরকমভাবে পড়বে, ছোটো ছোটো ইনফরমেশনসগুলো একদম লিখে খাতায় লিখে মুখস্থ করে নেবে, তখন আর ভুল হবে না। ঠিক আছে, ঋগ্বেদ দেখো, ব্রাহ্মণ। এবার বৈদিক সংহিতার প্রচুর ভাগ রয়েছে, নেক্সট ভিডিও আলোচনা করা হবে। তো এখানে দেখো ঋগ্বেদের ব্রাহ্মণ কি, ঋগ্বেদের ব্রাহ্মণ হয়ে যাবে ঐতরেয় ব্রাহ্মণ এবং কৌশিতকী ব্রাহ্মণ, সামদেবের ব্রাহ্মণ জৈমিনীয় এবং তাণ্ডমহ ব্রাহ্মণ। ঠিক আছে, যজুর্বেদের ব্রাহ্মণগুলি হয়ে যাবে শতপথ ব্রাহ্মণ এবং তৈত্রীয় ব্রাহ্মণ। নেট এক্সামে কিন্তু প্রশ্ন এসেছে, শতপথ ব্রাহ্মণ, তৈত্রীয় ব্রাহ্মণ কার অংশ? যজুর্বেদ। আর অথর্ববেদের একটি রয়েছে, সেটি হচ্ছে গোপথ ব্রাহ্মণ। ঠিক আছে, তো আমি এটি কমপ্লিটভাবে এখানে লিখে দিয়েছি, তোমরা দেখে নাও, একদম খাতায় লিখে নিয়ে মুখস্থ করো, ভুলবে না। নেক্সট, আর্য হলো একটি ভাষার নাম, এই মতবাদটি কার? অপশন 1-এ রয়েছে ম্যাক্স মুলার, অপশন 2-তে রয়েছে উইলিয়াম জোন্স, 3-তে রয়েছে H.H. উইলসন, 4-এ রয়েছে জেনারেল কানিংহাম। তো এখানে সঠিক উত্তর অপশন 1, রাইট। নেক্সট, 10 রাজার যুদ্ধ কোন নদীর তীরে ঘটেছিল? 10 রাজার যুদ্ধ 1, পরশনী নদীর তীরে ঘটেছিল, 2, সরস্বতী নদীর তীরে ঘটেছিল, 3, সিন্ধু নদীর তীরে ঘটেছিল, 4, বিয়াস নদীর তীরে ঘটেছিল। তো দেখো যে ঋগ্বেদের যুগে, অর্থাৎ 1500 খ্রিস্টপূর্ব থেকে 1000 খ্রিস্টপূর্ব মধ্য সময়কালকে বোঝানো হয়েছে, ঋগ্বেদের যুগে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে প্রায়ই যুদ্ধ বিগ্রহ চলত। এই যুদ্ধের কারণ ছিল কৃষি ও পশুচারণ ভূমির অধিকার নিয়ে বিবাদ। ঠিক আছে, ভারতের আদিবাসী অনার্য বা দ্রাবিড়দের সঙ্গে আর্য গোষ্ঠীগুলির যুদ্ধ বিগ্রহ চলত। ঋগ্বেদে 10 রাজার যুদ্ধের উপাখ্যান একথা প্রমাণ করে। আর্য উপজাতিগুলি আদবেই শান্তিপ্রিয় ছিল না। শুনে রাখো, 10 রাজার যুদ্ধের কাহিনী থেকে জানা যায় যে রাজা দেবদাসের পুত্র রাজা সুদাস ছিলেন ভারত গোষ্ঠীর রাজা। তার রাজ্য ছিল পশ্চিম পাঞ্জাব ও দিল্লি অঞ্চল, কারেন্ট টাইমের পশ্চিম পাঞ্জাব ও দিল্লি অঞ্চল। তার পুরোহিত ছিলেন বিশ্বামিত্র, কিন্তু সুদাস এই পুরোহিতের কাজে সন্তুষ্ট না হয়ে তার স্থলে বশিষ্ঠকে প্রধান পুরোহিত রূপে নিয়োগ করেন। ওকে, এর ফলে কি হয় দেখো, এজন্য বিশ্বামিত্র ক্রুদ্ধ হয়ে 10টি আর্য উপজাতির 10 রাজার জোট গড়ে সুদাসকে আক্রমণ করেন। বহু বাধা বিপত্তির পর সুদাস জয়লাভ করেন। আর্যদের গোষ্ঠী যুদ্ধে অনার্যরাও অংশ নিত। এইভাবে আর্য সভ্যতার সঙ্গে অনার্য বা দ্রাবিড় সভ্যতার মিশ্রণ আরম্ভ হয়। তো দেখো এখানে
দশরাজার যুদ্ধ কোন নদীর তীরে ঘটেছিল? ঠিক আছে, তো প্রশ্ন এটি, এর উত্তর হয়ে যাবে পরশুনি। ঠিক আছে, পরশুনি নদীর তীরে দশরাজার যুদ্ধ ঘটেছিল। নেক্সট, ঋগ্বৈদিক যুগে রাজনের ঋগ্বেদের প্রধান অর্থাৎ ঋগ্বেদের যুগে রাজনের প্রধান কাজ কি ছিল? অপশন 1-এ রয়েছে শত্রুর আক্রমণ থেকে দেশ রক্ষা, প্রজাদের ধন প্রাণ রক্ষা ও আইন শৃঙ্খলা রক্ষা। 2, তিনি আদেশ করবেন ও প্রজাদের কাছ থেকে কর সংগ্রহ করবেন। 3, যখন রানী আদেশ করবেন তখন তিনি সিংহাসনে বসবেন। 4, সেনাবাহিনী গঠিত করবেন এবং যুদ্ধ করবেন। তো দেখো সঠিক উত্তরটি দাও, যে প্রধান কর্তব্য, মুখ্য কাজ, প্রধান কাজ, মেন টাস্ক কি ছিল? এখানে সঠিক উত্তর হবে অপশন 1, যে শত্রুর আক্রমণ থেকে দেশ রক্ষা, প্রজাদের ধন প্রাণ রক্ষা ও আইন শৃঙ্খলা রক্ষা করা। অপশন 3 তো কোনো দিনই হবে না, যে যখন যখন তার রানী আদেশ করবেন তখন তখন তিনি সিংহাসনে বসবেন, এটা তো হবেই না। আর সবসময় যুদ্ধ করবে, এটিও হবে না। ঠিক আছে, তিনি আদেশ করবেন ও প্রজাদের কাছ থেকে কর সংগ্রহ করবেন। হ্যাঁ, তিনি কর সংগ্রহ করেন, কিন্তু এটি মুখ্য নয়। তার একদম মেন টু দ্য পয়েন্ট কাজ হচ্ছে দেশ রক্ষা করা, প্রজাদের ধন প্রাণ রক্ষা ও আইন শৃঙ্খলা রক্ষা করা। রাইট, 1 ইজ রাইট অ্যান্সার। ঋগ্বেদে উল্লেখিত দুটি পানীয় বস্তু কি ছিল? ঋগ্বেদে উল্লেখিত দুটি পানীয় বস্তুর নাম লেখো। অপশন 1-এ রয়েছে রস ও পায়াসম, অপশন 2-তে রয়েছে সোমরস এবং সুরা, অপশন 3-তে রয়েছে মদিরা আমরস, আর অপশন 4-এ রয়েছে মধু এবং দুগ্ধ। তো ঋগ্বেদে উল্লেখিত দুটি পানীয় বস্তু কি? দেখো এখানে খাদ্য ও পানীয়, যেমন আমি বললাম আর্যদের পরিবার, তারপরে সমাজ, সভা সমিতি, বিচার ব্যবস্থা, তারপরে আর্য সমাজের শ্রেণী, সামাজিক অবস্থা, খাদ্য পানীয়, পরিধেয় অলঙ্কার, পরিবার প্রথা, এগুলো কিন্তু তোমাকে পড়ে রাখতে হবে, আর্যদের আর পরবর্তী আর্যদের। ঠিক আছে, তো দেখো এখানে বলছে যে আর্য ছিল, আর্যরা তারা চাউল ও চাউলজাত দ্রব্য খেত, দুধ ও দুগ্ধজাত দ্রব্য বিশেষত ঘি, মাখন প্রভৃতি তাদের প্রিয় খাদ্য ছিল। জব ও দুধের তৈরি পুরো ডাস বা পিঠা ছিল আর্যদের প্রিয় খাদ্য। তারা তবে মানে ঋগ্বেদে কিন্তু গো হত্যা করা হতো, তবে ঋগ্বেদে যুগে দুগ্ধবতী গাভী হত্যা নিষিদ্ধ ছিল। গাভীকে ঋগ্বেদে অঘেনা বলা হয়েছে, পরীক্ষাতে আসে গাভীকে ঋগ্বেদে অঘেনা কি বলা হতো? অঘেনা বলা হতো। অঘেনা শব্দের অর্থ অবধ্যা, যাকে বধ করা যায় না। ঠিক আছে, যে তরিতরকারি ফলমূল ছিল আর্যদের দৈনন্দিন খাদ্য, তবে আর্যরা সুরা বা মদ্যপান করত। বিশেষ উৎসবে সোমরস নামে এক লতার রস মাদক হিসাবে পান করত, তবে সুরাপান সমাজে নিন্দনীয় ছিল। তো এখানে প্রশ্নটি হলো দুটি পানীয় বস্তু, তো পানীয় বস্তু হয়ে যাবে অপশন 2, সোমরস এবং সুরা। ঠিক আছে, নেক্সট, বিন্ধ্য পর্বতের দক্ষিণে আর্য সভ্যতা বিস্তারের প্রতিভূ কে ছিলেন? 1, ঋষি অগস্ত্য, 2, বিশ্বামিত্র, 3, বশিষ্ঠ, 4, যাজ্ঞবল্ক্য। এখানে সঠিক উত্তর হবে অপশন 1, ঋষি অগস্ত্য। সরি, তো এখানে ঋষি অগস্ত্য হবে সঠিক উত্তর। ওকে, আর্যদের বিনিময় প্রথার মাধ্যম কি ছিল? 1, গরু, 2, ঘোড়া, 3, বনসম্পদ, 4, হাতি। এখানে সঠিক উত্তর হবে অবশ্যই অপশন 1, গরু। ঠিক আছে, পূর্ব ভারতের রাজারা কি উপাধি গ্রহণ করেছিলেন? 1-এ রয়েছে সম্রাট, 2-তে রয়েছে স্বরাট, 3-তে রয়েছে বিরাট, 4-এ রয়েছে ভোজ। তো এখানে সঠিক উত্তর অবশ্যই হবে 1, সম্রাট। পূর্ব ভারতের রাজারা সম্রাট উপাধি গ্রহণ করেছিলেন। ঠিক আছে, দেখো এখানে পরবর্তী বৈদিক যুগে অর্থাৎ ঋগ্বেদের যুগে তারা
রাজা শক্তিশালী রাজারা তাদের ক্ষমতা বোঝাবার জন্য সম্রাট, একরাট, বিশ্বজনীন প্রভৃতি উপাধি গ্রহণ করতেন। ঠিক আছে, তারা রাজসুয়োজ, অশ্বমেধ যজ্ঞ করতেন। যেমন শতপথ ব্রাহ্মণে অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠানের উল্লেখ দেখা যায়। ঠিক আছে, আর এখানে শুনে রাখো, পরবর্তী বৈদিক যুগে গঙ্গা যমুনার মধ্যবর্তী উপত্যকা বা মধ্যদেশের রাজারা রাজন উপাধি গ্রহণ করতেন। ঠিক আছে, আর একটা কথা যেটা নেট পরীক্ষিত বারবার এসেছে, পূর্ব ভারতের রাজা সম্রাট উপাধি গ্রহণ করেন, পশ্চিম ভারতের রাজা সরাট উপাধি গ্রহণ করেন, উত্তর ভারতের রাজা বিরাট উপাধি গ্রহণ করেন, আর দক্ষিণ ভারতের রাজারা ভোজ উপাধি গ্রহণ করেছেন। ঠিক আছে, তো ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ এখানে দিয়ে দিয়েছি, দেখে নিও। ঠিক আছে, নেক্সট, ঋগ্বেদের যুগে রাজনৈতিক এককগুলি কি ছিল? অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ ক্রমশ কম থেকে বেশি, নিচ থেকে উপর দিকে। ঠিক আছে, আর ডিক্রিজ অ্যাসেন্ডিং অর্ডার হবে তোমাদের, ধরো প্রথমে ছোট এককটি, তারপরে বড় একক, তারপরে তার চাইতে বড়, তারপরে তার চাইতে বড়। ওকে, এটি হবে অ্যাসেন্ডিং অর্ডার। ঠিক আছে, আর ডিসেন্ডিংটা হয়ে যাবে প্রথমে বড়টা, তারপরে তোমাকে তার ছোট এককটা লিখতে হবে, তারপর তার ছোট, তারপরে তার ছোট, তারপরে সর্বনিম্ন। ঠিক আছে, এভাবে। তো অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং এর মধ্যে গুলিয়ে ফেলবে না। ঠিক আছে, এখানে অ্যাসেন্ডিং হিসেবে জিজ্ঞাসা করছি, অর্থাৎ প্রথমে ছোট এককটি হবে, তারপর তার চেয়ে বড় একক, তারপরে তার চেয়ে বড় একক, তারপরে একদম শেষে রাষ্ট্র। ঠিক আছে, তো ভালো করে মন দিয়ে দেখো। ঋগ্বেদের যুগে রাজনৈতিক এককগুলি কি ছিল? তো এটি শুনে রাখো যে পরিবারের যিনি প্রধান তাকে তো প্রধান কুলপতি বা কুলপা বলা হতো, পরিবারের যিনি শাসনকর্তা। ঠিক আছে, আর কতকগুলি পরিবার রক্ত সম্পর্কে যুক্ত হলে গোষ্ঠী বা উপজাতি গঠিত হতো। ঠিক আছে, আর কয়েকটি পরিবার নিয়ে গোষ্ঠী গঠিত হতো, কয়েকটি গোষ্ঠী নিয়ে গ্রাম, এবং কয়েকটি গ্রাম নিয়ে 20 বা জন গঠিত হতো, এবং কয়েকটি জন নিয়ে দেশ বা রাষ্ট্র গঠিত হতো। তো সবচেয়ে ছোট একক হবে, সর্বনিম্ন একক হবে কুল। কুল, গ্রাম, 20 জন, রাষ্ট্র। কুল, গ্রাম, 20 জন, রাষ্ট্র, এটি তোমরা মনে রাখবে। ঠিক আছে, নেক্সট দেখো, কোনটি সঠিক? ইন্দ্র সর্বোচ্চ দেবতা, যুদ্ধ ও আবহাওয়ার দেবতা। বরুণ বিশ্ব জগতের নিয়ম শৃঙ্খলা রক্ষাকারী দেবতা। মিত্র সন্ধি, শপথ ও প্রতিজ্ঞা রক্ষার দেবতা। নেক্সট রয়েছে পর্জন্য, বৃষ্টির দেবতা, আর 5 রয়েছে উপরোক্ত সবগুলি। তো ডিয়ার ফ্রেন্ডস, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 5। এখানে যে অপশনসগুলো রয়েছে 1, 2, 3, 4 সবগুলোই কিন্তু সঠিক, তোমরা খাতায় লিখে নিয়ে মুখস্থ করো। নোট দেখো আজকের, সূর্য আলোকের দেবতা, সূর্য ছিলেন আলোকের দেবতা ঋগ্বৈদিক যুগে। ভালো করে মন দিয়ে শোনো, এখানে অনেক কিছু বোঝার বিষয় রয়েছে। ঠিক আছে, সূর্য এটা কিন্তু ঋগ্বৈদিক যুগের, অর্থাৎ 1500 খ্রিস্টপূর্ব থেকে 1000 খ্রিস্টপূর্ব সময়কালের কথা বলা হচ্ছে, অর্থাৎ ঋগ্বৈদিক যুগ। সূর্য ছিলেন আলোকের দেবতা। সাবিত্রী সূর্যমণ্ডলের অধিষ্ঠাত্রী। সূর্যমণ্ডলের অধিষ্ঠাত্রী ও প্রাণদাত্রী। যম মৃত্যুর দেবতা, বায়ু হবে বাতাসের দেবতা, এটি হচ্ছে অধিষ্ঠাত্রী। ঠিক আছে, অধিষ্ঠাত্রী হয়ে যাবে। ওকে, বায়ু বাতাসের দেবতা, মরুত ঝড়ের দেবতা, রুদ্র ধ্বংসের দেবতা, সরস্বতী নদীর দেবী, অগ্নি আগুনের দেবতা। ঠিক আছে, অগ্নি ছিলেন আগুনের দেবতা। তো দেখো দেবদেবী সেই সময় তাদের ধর্মীয় ভাবনা কেমন ছিল, দেবদেবীর স্থান কেমন ছিল সমাজে, এটিও কিন্তু তোমাদের একটু দেখতে হবে। ওকে, ঋগ্বৈদিক যুগে যেমন ইন্দ্র, অগ্নি, বরুণ, তারপর এখানে রয়েছে পর্জন্য, সূর্য, যম, মিত্র প্রভৃতি দেবদেবী গুরুত্বপূর্ণ ছিলেন।
হ্যাঁ, তবে ঋগ্বেদে রুদ্র ও বিষ্ণু ছিলেন গুরুত্বহীন। ঠিক আছে, রুদ্র ও বিষ্ণু ছিলেন গুরুত্বহীন। অনেকের মতে রুদ্র ছিলেন মূলত অনার্যদের দেবতা। অনার্যদের দেবতা, পরে আর্যরা তাকে গ্রহণ করে। রুদ্র ছিলেন ধ্বংসের দেবতা। তিনি ক্রুদ্ধ হলে তার রোষে সব জ্বলে যেত। তার বাণ থেকে মহামারী, মৃত্যু ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ত। বিষ্ণুরও ঋগ্বেদে কোনো গুরুত্ব নেই। তার উদ্দেশ্যে মাত্র 6টি স্তোত্র রচনা করা হয়। ঠিক আছে, আর পরবর্তী বৈদিক যুগ অর্থাৎ 1000 খ্রিস্টপূর্ব থেকে 600 খ্রিস্টপূর্ব এই সময়ের কথা বলা হচ্ছে এখানে। পরবর্তী বৈদিক যুগে বিভিন্ন দেবতাদের মধ্যে প্রজাপতি, ব্রহ্মা, রুদ্র ও বিষ্ণু বিশেষ প্রাধান্য পান। ঠিক আছে, তো পরবর্তী বৈদিক যুগ অর্থাৎ হয়ে যাবে 1000 থেকে 600 খ্রিস্টপূর্ব। ঋগ্বেদের যুগের বহু দেবতা ক্রমে ক্রমে লুপ্ত হয়ে যায়। প্রজাপতি ব্রহ্মাকে সৃষ্টিকর্তা রূপে কল্পনা করে, তাকেই সবকিছুর মূলাধার রূপে গণ্য করা হতো। ঠিক আছে, আর অর্থাৎ পরবর্তী বৈদিক যুগেই রুদ্র ক্রমে শিবে পরিণত হন। মানুষের পাপ পুণ্য সকল কিছু থেকে বিষ্ণুই একমাত্র মুক্তিদাতা, এই ধারণা এ যুগে বলবতী হয়। বিষ্ণু সৃষ্টিকে পালন করেন, মানুষকে দুঃখ থেকে মুক্তি দেন বলে মনে করা হয়। ঠিক আছে, তো যখন গুরুত্বপূর্ণ ইনফরমেশন আসবে সেই অনুযায়ী আমি সংক্ষেপে আলোচনা করে দিতে থাকবো। ঠিক আছে, তবে এখানে প্রচুর আলোচনা রয়েছে, প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তোমরা বই থেকে পড়ো আর আমার ভিডিও দেখো, তোমরা অবশ্যই বুঝতে পারবে আর হেল্প হবে। ঠিক আছে, নেক্সট, চতুরাশ্রম প্রথার কথা জানা যায় কোথা থেকে? এটি জানা যায় জাবলা উপনিষদ থেকে। আর মোট পুরাণের সংখ্যা 18টি, মোট উপনিষদের সংখ্যা 108টি। ঠিক আছে, এগুলো কোশ্চেন কিন্তু আসে। আর ইনফরমেশন একটা গুরুত্বপূর্ণ যে ঋগ্বেদের যুগে নারীদের অবস্থা কেমন ছিল, অর্থাৎ সমাজে মহিলাদের অবস্থান কেমন ছিল, তোমরা এটি সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ ইনফরমেশন মনে রাখো। যেমন ঋগ্বেদের সমাজে নারীরা সম্মানিত ছিল, যদিও পিতৃতান্ত্রিক সমাজের দরুন লোকে পুত্র সন্তান আকাঙ্ক্ষা করত, তবুও কন্যা সন্তান জন্মলাভ করলে তাকে অবহেলা করা হতো না। বৈদিক স্তোত্রের রচয়িতা অর্থাৎ ঋগ্বেদের যুগে বৈদিক স্তোত্রের রচয়িতা হিসেবে ঘোষা, বিশ্ববারা, অপালা, লোপামুদ্রা খ্যাতি লাভ করেন। ওকে, আর এটি হবে 1000 থেকে, ঋগ্বেদের যুগ হবে 1000 থেকে 600 খ্রিস্টপূর্ব, আর পরবর্তী বৈদিক যুগ 600 থেকে ঋগ্বেদের যুগ হবে 1500 খ্রিস্টপূর্ব থেকে 1000 খ্রিস্টপূর্ব, আর পরবর্তী বৈদিক যুগ 1000 খ্রিস্টপূর্ব থেকে 600 খ্রিস্টপূর্ব। ঠিক আছে, তো খ্রিস্টপূর্বটা কমে আসছে ধীরে ধীরে, এটি তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, ক্রমশ নিচুর দিকে আসছে। আর পরবর্তী বৈদিক যুগের নারীরা ছিলেন গার্গী, মৈত্রী প্রভৃতি। ঠিক আছে, তবে পরবর্তী বৈদিক যুগে গার্গী, মৈত্রী প্রভৃতি ব্রহ্মবাদিনী দার্শনিক জ্ঞানবতী নারীদের কথা জানা যায়। তবুও কি পরবর্তী বৈদিক যুগে নারীর মর্যাদা অনেক কমে যায়। ঠিক আছে, বেদের ব্রাহ্মণ ও সংহিতা অংশে দেখা যায় যে কন্যা সন্তানের জন্ম হলে লোকে দুর্ভাগ্য বলে মনে করত। ধর্মাচরণে পুরোহিত শ্রেণীর আধিপত্য বাড়লে নারীদের পুরুষের সঙ্গে ধর্মাচরণের অধিকার কমে যায়। পুরোহিতরাই এই সকল কাজ করে থাকেন। এ যুগে বাল্য বিবাহের প্রচলন বাড়ে, পণ প্রথার প্রসার ঘটে। নারীদের ক্ষেত্রে বিবাহের নিয়ম কানুন আগের অপেক্ষা কঠোর হয়। ঠিক আছে, তারপর সম্পত্তির অধিকার থেকেও নারীদের অধিকার খর্ব করা হয়। ওকে, আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে বৈদিক যুগ আর পরবর্তী বৈদিক যুগ সেম। পরবর্তী বৈদিক যুগেও বা পূর্ববর্তী বৈদিক যুগেও গমের মতোই এখানে চাউল বলা হয়েছে, চাল একটি প্রধান খাদ্যে পরিণত হয়। তারপরে সুতি কাপড়ের সঙ্গে রেশমের ব্যবহার আরম্ভ হয়, আর লোকে আগের মতোই সোমরস ও সুরা পান করত। ঠিক আছে, আর নেক্সট ডেতে তাদের যে অর্থনৈতিক অবস্থা
ঋগ বৈদিক যুগে অর্থনৈতিক অবস্থা, তারপর পরবর্তী বৈদিক যুগে অর্থনৈতিক অবস্থা, তারপর এদিকে ধর্মজীবন সম্পর্কে তো বলে দিলাম কিছু, আর এদিকে বৈদিক সাহিত্য অর্থাৎ বেদাঙ্গ সূত্র সাহিত্য, ছটা যে সূত্র রয়েছে, শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ, কল্প, এর সাথে স্বরদর্শন বা 6টি যে দর্শন রয়েছে, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, এগুলো আমি নেক্সট ডেতে আলোচনা করে দেব। আর এখানে রয়েছে অষ্টাধ্যায়ী কে রচনা করেন, পাণিনি সম্পর্কেও আলোচনা করে দেবো। তোমরা একটু চ্যানেলটা ফলো রেখো, অর্থাৎ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে ফলো করো আর ভিডিওটা দেখো। তারপরে যে পরবর্তী বৈদিক যুগের মুদ্রা কি ছিল, ঋগ্বেদে কার্যপর, নিষ্ক, মনান, আমি যে মুদ্রার উল্লেখ করা যায়, তারপরে দিকে ভেষজ, চিকিৎসা, জ্ঞান বিজ্ঞানের কথা, শুল্প সূত্র, এ সম্পর্কে নেক্সট ভিডিওয় আলোচনা করব। ঠিক আছে, প্রশ্ন আলোচনা নিয়ে আসবো আর ইনফরমেশনসও নিয়ে আসবো। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় খুব তাড়াতাড়ি। বাই বাই, টেক কেয়ার।